আজকে যুক্তরাষ্ট্রে প্রায় 50 বছর আগে গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে আসা একজন নাগরিককে, যুক্তরাষ্ট্রে আসা একজন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে গত 1 মাস আগে, এবং গত 1 মাস ধরে তিনি ডিটেনশন সেন্টারে রয়েছেন বলে নিউজউইককে জানিয়েছেন তার পরিবারবর্গ। 50 বছর আগে, মাত্র 8 বছর বয়সে তিনি পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে এসেছিলেন গ্রিন কার্ডের মাধ্যমে। গ্রিন কার্ড নিয়ে তিনি এসেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি নানান রকম অপরাধের কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যান। শিকাগোর গ্যাং এর সাথে তিনি সম্পৃক্ত হয়ে যান, এবং প্রায় 1989 সালে তিনি অভিযুক্ত হওয়ার কারণে, দোষী সাব্যস্ত হওয়ার কারণে তার গ্রিন কার্ডটি রিভোক করা হয়েছিল, বাতিল করা হয়েছিল। কিন্তু 1989 সাল থেকেই তিনি যুক্তরাষ্ট্রে থেকে যান মিশিগান এলাকায়। সম্প্রতি আইস সকালবেলা তার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে, তখন যখন তিনি তার স্ত্রীর জন্য একটি কফি কিনতে বেরিয়েছিলেন বাসা থেকে। এবং যখন তাকে আইস কর্তৃপক্ষ গাড়িতে তোলে এবং বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে, তিনি স্বীকার করেছেন যে তিনি তার 1989 সালে তার গ্রিন কার্ড বাতিল করা হয়েছিল, এবং তখন তিনি তার চূড়ান্ত রিমুভাল আদেশও তাকে দেওয়া হয়েছিল। তারপর থেকে কিন্তু তিনি আর দেশে ফিরে যাননি, তার নিজের দেশে রয়ে গিয়েছেন যুক্তরাষ্ট্রে। এবং 1989 সালে তার গ্রিন কার্ড বাতিল হওয়ার পরও প্রায় 36 বছর তিনি যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। এবং গত 1 মাস আগে তাকে আইস কর্তৃপক্ষ গ্রেপ্তার করে ডিটেনশনে নিয়ে যায়, এবং তাকে এখন ডিপোর্ট করার প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। অতএব এই বিষয়টি এই জন্যই উল্লেখযোগ্য যে অতীতে কেউ যদি কখনো, সেটি যত বছর আগেই হোক না কেন, কোন রকম অপরাধের সাথে, কোন রকম ক্রিমিনাল কর্মকাণ্ডের সাথে, যেটি ফেলনি কিংবা মিসডেমিনার কিংবা তার চাইতে গুরুতর অপরাধ, তার সাথে সম্পৃক্ত থাকার কারণে গ্রিন কার্ড কোনো ব্যাপার নয়। কারণ আইস এবং ইউএসসিআইএস জানাচ্ছে যে গ্রিন কার্ড একটি প্রিভিলেজ, এটা কোনো অধিকার না, যুক্তরাষ্ট্রে থাকার অধিকার নয়। এটা যুক্তরাষ্ট্রে একটি প্রিভিলেজ দেওয়া হচ্ছে। এই প্রিভিলেজ যে কোনো সময় আইন ভঙ্গ করার কারণে বাতিল করা হতে পারে, এবং সেই জন্য বিপুল পরিমাণ গ্রিন কার্ড ধারীর ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে। এবং এই ব্যাকগ্রাউন্ড চেকে যদি কারো কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া যায়, সেটি যত আগেই হোক না কেন, যত বছর আগেই হোক না কেন, কিংবা সেটি যদি যুক্তরাষ্ট্রের বাইরেও হোক না কেন, সেটি যদি যুক্তরাষ্ট্রের ইউএসসিআইএস এর কাছে যদি সেটি, ইউএসসিআইএস এর দৃষ্টিতে যদি সেটি থাকে, কিংবা ইউএসসিআইএস এর কাগজপত্র যদি সেটি নথিভুক্ত থাকে, তাহলে তার কারণে গ্রিন কার্ড বাতিল হতে পারে এবং ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু করা হতে পারে, এমনটি বারবার এখন জানাচ্ছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। অনেক ধন্যবাদ। সো আপনি যেটা বললেন একটু আগে, যে ডিপার্টমেন্ট এই গ্রিন কার্ডধারীদের যে ব্যাকগ্রাউন্ড চেক, এটা এক্স্যাক্টলি, মানে এটা তো আপনি জানেন ইটস এ ভেরি ইম্পর্টেন্ট নিউজ। এক্স্যাক্টলি কী ধরনের ব্যাকগ্রাউন্ড চেক, কী ধরনের রেকর্ড? সব ধরনের ব্যাকগ্রাউন্ড চেক। এমনকি আপনি যদি ট্রাফিকের টিকিট পেয়ে থাকেন এবং টিকিট পরিশোধ না করে থাকেন, সেটাও কিন্তু আপনার রেকর্ডে চলে আসতেছে। তার জন্য আপনাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে কি হবে না, এটা হচ্ছে আইনের ব্যাপার। কিন্তু আপনি যত ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন যুক্তরাষ্ট্রে, যেগুলোকে বলা হয় কোন ধরনের অপরাধ, সেটি হালকাও হতে পারে, মৃদু হতে পারে, সিরিয়াস ক্রাইম হতে পারে, সব তথ্য এখন আপনার প্রোফাইলের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে। এমনকি আমি দিন কয়েক আগে জানি, একজন কানাডা দিয়ে আসতেছিলেন গ্রিন কার্ডধারী, তাকে কানাডা ইমিগ্রেশন অফিসার, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অফিসার বলছিলেন যে তোমার তো অমুক তারিখে কোর্টের ডেট আছে, তুমি কি সেটা জানো? অতএব যে কোনো ব্যক্তির গ্রিন কার্ডের ধারীদের ব্যাপারে ট্রাম্প প্রশাসন ব্যাপক ধরনের ভ্যাটিং, যেটাকে আমরা বলি, ভ্যাটিং চালাচ্ছে। কারণ আমরা অনেকেই জানি যে এই যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রদানের সময় অনেক ধরনের যাচাই বাছাই করা হয়, কিন্তু গ্রিন কার্ড পাওয়ার পর যদি কেউ অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে পড়েন কিংবা সংযুক্ত হয়ে পড়েন, অভিযুক্ত পড়েন, সেগুলো এতদিন রেকর্ডে সন্নিবেশিত থাকতো না। কিন্তু গত কয়েক বছর ধরে সেই রেকর্ড গুলোকে সংযুক্ত করা হচ্ছে, এবং প্রত্যেক গ্রিন কার্ড ধারে একটি করে প্রোফাইল যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের কাছে রয়েছে। এখন আপনার যদি 25 বছর আগেও কোনো কনভিকশন থেকে থাকে এবং সেটা যদি আপনার প্রোফাইলে চলে যায়, তাহলে আপনাকে তারা ডিটেনশনে নিতেই পারে এবং নিচ্ছেও। সো এখন যদি কেউ 25 বছর আগের কনভিকশন, ওইটা আগে চেক করা হয়নি, এখন সে সিটিজেন হয়ে গেছে, তখন? তখন তাকে ডিপোর্ট করা হবে, এবং তাকে ডিপোর্ট করা হবে। এবং তাকে ডিপোর্ট করা হবে, এবং তাকে ডিপোর্ট করা হবে। এবং তাকে ডিপোর্ট করা হবে, এবং তাকে ডিপোর্ট করা হবে। এবং তাকে ডিপোর্ট করা হবে, এবং তাকে ডিপোর্ট করা হবে। এবং তাকে ডিপোর্ট করা হবে, এবং তাকে ডিপোর্ট করা হবে। এবং তাকে ডিপোর্ট করা হবে, এবং তাকে ডিপোর্ট করা হবে। এবং তাকে ডিপোর্ট করা হবে, এবং তাকে ডিপোর্ট করা হবে। এবং তাকে ডিপোর্ট করা হবে, এবং তাকে ডিপোর্ট করা হবে। এবং তাকে ডিপোর্ট করা হবে, এবং তাকে ডিপোর্ট করা হবে। এবং তাকে ডিপোর্ট করা হবে, এবং তাকে ডিপোর্ট করা হবে। এবং তাকে ডিপোর্ট করা হবে, এবং তাকে ডিপোর্ট করা হবে। এবং তাকে ডিপোর্ট করা হবে, এবং তাকে ডিপোর্ট করা হবে। এবং তাকে ডিপোর্ট করা হবে, এবং তাকে ডিপোর্ট করা হবে। এবং তাকে ডিপোর্ট করা হবে, এবং তাকে ডিপোর্ট করা হবে। এবং তা
এটা এটা আইনি ব্যাপার তাহের, এটা আইনি পরামর্শের প্রয়োজন। আইন কি বলে এই ক্ষেত্রে। তবে একটা জিনিস, ইউএস পোস্টাল ডিপার্টমেন্টের যে কথাটি আমি একটু আগে আপনাদের জানালাম, যে একজন ইউএস সিটিজেন যিনি পোস্টাল ডিপার্টমেন্টের কর্মচারী ছিলেন, তার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি যদি এই অপরাধটি সিটিজেনশিপ হওয়ার পরে করতেন, তাহলে হয়তো তার নাগরিকত্ব বাতিল করা খুব কঠিন কাজ হতো। কিন্তু তিনি এই অপরাধটি করেছেন যখন তিনি গ্রিন কার্ডধারী ছিলেন। 2020 তিনি নাগরিকত্ব গ্রহণ করেছেন 2022 সালে, কিন্তু তিনি গ্রিন কার্ড থাকা অবস্থায় 2020 সালে সেই অপরাধের সাথে সংযুক্ত ছিলেন। তিনি যখন নাগরিকত্বের আবেদনপত্র পূরণ করেন, তখন সেখানে একটি প্রশ্ন আছে, যে প্রশ্ন উত্তর সবাইকে দিতে হয় যে আপনি কি কখনো কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে সম্পৃক্ত ছিলেন কিনা। এখন আপনি যদি বরাবরের মতোই সাধারণভাবে লিখে ফেলেন নো, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আপনি নাগরিকত্বের আবেদন করার আগেও কোন ধরনের অপরাধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন কিন্তু সেটি স্বীকার করেননি, তখন কিন্তু সেটি নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে অন্যতম কারণ হতে পারে, যেহেতু আপনি মিথ্যা কথা বলেছেন অ্যাপ্লিকেশনে। সেই জন্যই সেই পোস্টাল ডিপার্টমেন্টের কর্মচারীকে তার সিটিজেনশিপ বাতিল করা হয়েছে বলে ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল অফিস জানিয়েছে। হোয়াট অ্যাবাউট দি ট্রাফিক ভায়োলেশন? মনে করেন যে ট্রাফিক ভায়োলেশন আইনের ব্যাপার তাহের, এটি কারণ আইন কিভাবে কি প্রয়োগ করছে, ইউএসসিআইএস এর কর্মকর্তারা কিংবা ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কর্মকর্তারা কিংবা ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্টের কর্মকর্তারা কিভাবে আইনকে প্রয়োগ করছেন, এটা যারা আইনজীবী আছেন আইনের ব্যাপারে তারাই ব্যাখ্যা দিতে পারবেন। আমরা সাংবাদিকতা করি, আমাদের কাজ সংবাদ দেওয়া, আমরা সংবাদ দিলাম। আইনি ব্যাখ্যার বিষয় আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, আইনি কোনো মতামত দেওয়া সম্ভব না, এটা আইনের ব্যাপার। রাইট। সো এখন থেকে যারা সে অ্যাবাউট যাদের গ্রিন কার্ড আছে তাদের যেটা বলা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে বা শুরু হয়েছে। অবশ্যই অবশ্যই, এমনকি কয়েকজনের গ্রিন কার্ড বাতিলের ব্যাপারে তারা নোটিশ পেয়েছেন, যারা পিপিপি লোন সাথে সম্পৃক্ত ছিলেন, লোন পরিশোধ করেননি কিংবা লোনের বিভিন্ন শর্ত ভায়োলেশন করেছে, তারাও চিঠি পেতে শুরু করেছে। সো যারা এই ধরনের, এটা কি একদম মানে এটাকে বলা হয় অর্থনৈতিক ক্রাইম, ইকোনমিক ক্রাইম, ফিনান্সিয়াল ক্রাইম আর কি। হ্যাঁ, ফিনান্সিয়াল ক্রাইম। কারণ আপনি যদি কোনো ঋণের শর্ত বরখেলাপ করেন, দ্যাট ইজ এ ভায়োলেশন অফ ল, এবং এই ভায়োলেশন অফ ল আপনার ডিপোর্টেশনের কারণ হতে পারে কিনা এটা আইনজীবীরা বলতে পারবে, আইনের ব্যাখ্যা দিয়ে বলতে পারবে। তবে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট থেকে সব ধরনের ক্রাইম, সেটা আইনি ক্রাইম হতে পারে, যৌন হয়রানি হইতে পারে, কোনো ধরনের ডিফল্ট হতে পারে, কিংবা কোনো ধরনের ভায়োলেশন হতে পারে, সব ধরনের ক্ষেত্রে আইস কর্তৃপক্ষ একটা নোটিশ টু অ্যাপিয়ার পাঠাচ্ছে। যারা অনেকে নোটিশ টু অ্যাপিয়ার হয়তো পান না, কারণ অনেক বছর আগে ঠিকানাও বদল করেননি, গ্রিন কার্ড পেয়েছেন কিন্তু খামখেয়ালি বশত ঠিকানাও পরিবর্তন করেননি, পুরনো ঠিকানায় নোটিশ টু অ্যাপিয়ার যাচ্ছে, তারা পাচ্ছেন না, পরবর্তীতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ঠিকানা খুঁজে বের করে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন। অতএব যে বিষয়টি মূলত দেখা যাচ্ছে এখন, সেটি হচ্ছে যে ইমিগ্রেশন এনফোর্সমেন্টের ব্যাপারটি এত তীব্র এবং এত কঠোর, এই ব্যাপারে যাদের সতর্ক থাকা উচিত সকলেরই। আমি মনে করি, আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, যদি কারো এই ধরনের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থেকেই থাকে, তারা অভিজ্ঞ এবং লাইসেন্সড ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে পারেন। আজকাল রাস্তাঘাটে বহু মানুষ রয়েছেন যারা ইমিগ্রেশন বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন, এটি ঠিক নয়, তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন না। আপনারা সঠিক তথ্য যাচাইয়ের জন্য একাধিক ইমিগ্রেশন অ্যাটর্নির মতামত নিতে পারেন, কারণ আদালতে তারাই আপনাদের ডিফেন্ড করতে পারবে। রাস্তাঘাটে যারা পরামর্শ দেয় তারা আদালতে গিয়ে কাউকে ডিফেন্ড করতে পারে না। আপনি জানেন যে মিসডেমিনার একটা ব্যাপার আছে, রাইট, অ্যান্ড দেন ক্রিমিনাল অফেন্স। সো আমাদের বাংলাদেশে প্রচুর লোক আছেন যারা আপনার ভেন্ডার, বিভিন্ন ধরনের, কেউ রাস্তায় খাবার বিক্রি করেন, কেউ রাস্তায় আপনার কাপড় বিক্রি করেন, কেউ রাস্তায় হয়তো কোনো কাজ করেন, হয়তো পুলিশ অনেক সময় টিকিট দিয়ে দেয়, ইটস কুড বি মিসডেমিনার। এইটার কি ধরনের, এই ব্যাপারে কি ধরনের সতর্কতা প্রয়োজন বলে আপনি মনে করেন? তাহের মিসডেমিনার কিংবা অন্য ধরনের যে অপরাধগুলির কথা বলা হয় সাধারণত, এগুলি এখন আরেকটা বিষয় আছে, আমরা অনেকে হয়তো এই বিষয়টা এতদিন খেয়াল করিনি, এটা হচ্ছে মোরাল অ্যাপটিটিউড। আপনার নৈতিক চরিত্রটা কিরকম,
সেটাও কিন্তু ইমিগ্রেশন সুবিধা প্রদানের ক্ষেত্রে কিংবা ইমিগ্রেশন সুবিধা বাতিলের ক্ষেত্রে বিবেচনা হয়। এমনকি সিটিজেনশিপ অনুমোদন করার ক্ষেত্রেও মোরাল অ্যাটিটিউডটা গ্রহণ করা হয়, হচ্ছে এখন, যেটা হয়তো আগে এতটা গুরুত্বপূর্ণ ছিল না। অতএব আপনি যদি এমন কোন কর্মকাণ্ডে লিপ্ত থাকেন, যদি ইউএসসিআইএস এর কোন অফিসার আপনাকে কোনো ইমিগ্রেশন সুবিধা বিবেচনা করার সামনে আসেন, তিনি যদি মনে করেন যে কোনো অপরাধের কারণে আপনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার জন্য নৈতিকভাবে চরিত্রবান নন, সেক্ষেত্রে তিনি সিদ্ধান্ত দিতেই পারেন। তবে আমি মনে করি যে কোনো ধরনের অপরাধের সম্পৃক্ততাকে সহজভাবে নেওয়ার সময়টা এখন নয়।